জামাত ইসলাম এরা এরা হলো বেঈমান, এরা হলো মুনাফিক, এরা মুনাফিক। মুনাফেক এই শব্দটা আজ বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে একটা দলকে ঘিরে। কিন্তু কেন? 14 জুন 2026 জাতীয় সংসদের মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে একজন এমপি বুক ফুলিয়ে বলছেন, আমার বাবা, আমার দাদা যুদ্ধ শহীদ, আমার আব্বারা 7 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা, আমার দাদারা 19 জন, 11 জন মুক্তিযোদ্ধা, আমার পরিবারে 40 জন মুক্তিযোদ্ধা, আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। সংসদ স্তব্ধ, অনেকে হাততালি দিচ্ছেন, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই বেরিয়ে আসে আসল হিসাব। তার নিজের নির্বাচনী হলফনামায় লেখা জন্ম 1981 সাল, মুক্তিযুদ্ধের প্রায় 10 বছর পর। আর যাকে তিনি শহীদ বললেন তার বাবা, তিনি এখনও জীবিত, নিজের বাড়িতেই বসে আছেন। এই এমপির নাম আব্দুল মুন্তাকিম, নীলফামারী 4 আসনে জামায়াতে ইসলামী সমর্থিত এমপি। এই ঘটনাকে কেন্দ্র করে আমার মাথায় 3টা প্রশ্ন আসে। এটা কি একজনের ভুল, নাকি একটা দলের পুরনো স্বভাব? আর যে দলটা আজ নিজেকে ইসলামী দল বলে দাবি করছে, তাদের কথার কাজে কি আদৌ মিল আছে? আজকে আমরা এই প্রশ্নের উত্তরগুলো খুঁজব 85 বছরের ইতিহাস খণ্ডন করে। আর যেটা পাবো সেটা জেনে আপনি অবাক হবেন। কারণ যে দলটাকে আজ মানুষ পাকিস্তানের দালাল বলে ডাকে, তারাই একসময় পাকিস্তান রাষ্ট্রই চায়নি। হ্যাঁ, ঠিকই শুনছেন। কিন্তু শুরু করে নেওয়ার আগে একটু বুঝে নেওয়া দরকার মুনাফেক শব্দটার আসল মানে কি। কারণ এই শব্দটাই আজ জামায়াতের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। ইসলামে মুনাফেক অর্থ যে মানুষ মুখের এক কথা বলে কিন্তু মনে বিশ্বাস করে অন্য কিছু, বাইরে এক চেহারা ভেতরে আরেকটা। পবিত্র কোরআনে মুনাফেকদের সম্পর্কে বলা হয়েছে এরা 2 দলের মাঝে ঝুলে থাকে, না এদিকে না ওদিকে। এখন প্রশ্ন হলো, এই ধারণাটা কি শুধু ইসলামে আছে? না, হিন্দু ধর্মে বলে কপট বা দ্বিমুখী, সংস্কৃতিতে বলে কুটিল বা মায়াবী, যে বাইরে সাধু সেজে থাকে, ভেতরে সম্পূর্ণ অন্যরকম একটা মানুষ। খ্রিস্ট ধর্মে ইংরেজিতে বলে হিপোক্রিট। শব্দটার গ্রিক মূল অর্থ হলো মঞ্চে মুখোশ পরে অভিনয় করা নাটকের কুশীলব, যে বাস্তব জীবনেও মুখোশ পরে থাকে। 3টা ধর্ম, 3টা ভাষা, কিন্তু শিক্ষাটা একই, যে মানুষ মুখে এক বলে কাজে আরেক করে, সে সবচেয়ে বিপজ্জনক। এই মানদণ্ড দিয়েই আজ আমরা যাচাই করব জামায়াতে ইসলামীর 85 বছরের ইতিহাস। 1941 সাল, লাহোর শহর। সায়েদ আবু আলা মওদুদি নামের একজন ধর্মীয় চিন্তক মাত্র 75 জন মানুষ নিয়ে একটা দল গঠন করলেন, নাম জামায়াতে ইসলামী। তাদের আদর্শের মূল কথা ছিল একটাই, সার্বভৌম শুধু আল্লাহর। মানুষের ভোটে, মানুষের তৈরি সংসদে রাষ্ট্র চালানো ইসলামসম্মত নয়। এই কথাটার মানে কি? মানে হলো যে দলটা বলছে মানুষের ভোটে রাষ্ট্র চলা উচিত নয়, সেই দলটাই গত 80 বছর ধরে একটাই কাজ করে গেছে। মানুষের ভোট চেয়েছে, সংসদে গেছে, নির্বাচনে দাঁড়িয়েছে, মন্ত্রী হয়েছে। ধরুন একজন মানুষ, সে বলছে আমি কখনো বাজার থেকে কিছু কিনবো না, কিন্তু সেই মানুষটাই প্রতিদিন সকালে বাজারে যাচ্ছেন এবং তার প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসছেন। তাহলে আপনি কি সেই মানুষকে বিশ্বাস করবেন? এটাই প্রথম বিরোধাভাস। আর দ্বিতীয়টা আরও বড়। 1940-এর দশকে মুসলিম লীগ যখন আলাদা মুসলিম রাষ্ট্র পাকিস্তান চাইছিল, মওদুদি তখন সেই আন্দোলনেরই বিরোধিতা করলেন। কারণ তার মতে জাতীয়তাবাদের ভিত্তিতে দেশ ভাগ করা ইসলামের শিক্ষার বিরুদ্ধে। তাহলে প্রশ্নটা খুব সহজ, যে দলটা পাকিস্তান রাষ্ট্রই চায়নি, সেই দলটাই কিভাবে 1971 সালে পাকিস্তানকে বাঁচাতে অস্ত্র তুলে নিল? উত্তর খুঁজতে হলে 1971-এ যেতে হবে। 1971 সাল, একটু কল্পনা করুন সেই সময়টাকে। ঢাকার রাস্তায় মানুষের লাশের পর লাশ, গ্রামের পর গ্রাম পুড়ছে। মায়েরা তাদের সন্তানদের লাশ কোলে নিয়ে কাঁদছে। বীরাঙ্গনারা তাদের ইজ্জত হারিয়ে মুমূর্ষু অবস্থায় ঘোরাঘুরি করছে। ডাক্তার, শিক্ষক, কবি, প্রকৌশলী, বাংলার সেরা সন্তানদের চোখ বেঁধে নিয়ে গিয়ে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে। 9 মাসে 30 লক্ষ মানুষের জীবন।
এই সময়ে কোথায় ছিল জামায়াতে ইসলামী? 1947 সালে দেশ ভাগের পর জামায়াত ভাগ হয়ে গিয়েছিল। পূর্ব পাকিস্তানে মানে আজকের বাংলাদেশে যে শাখাটা তৈরি হলো তার সাধারণ সম্পাদক হলেন গোলাম আজম। আর এবার সেই পরিবর্তনটা দেখুন। যে দলটা একদিন বলেছিল জাতীয়তাবাদের ভিত্তিতে পাকিস্তান বানানো ঠিক নয়, সে দলটাই 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনীর সবচেয়ে বড় সহযোগী হয়ে গেল, পাকিস্তানি জাতীয়তাবাদের সবচেয়ে বড় রক্ষক হয়ে উঠল। জামায়াত আর তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ তারা গঠন করল আল বদর বাহিনী, আল শামস বাহিনী, পাকিস্তানি সেনাবাহিনীকে পথ দেখালো, গ্রামের পর গ্রাম মুক্তিযোদ্ধাদের খোঁজ দিল। আর মুক্তিযুদ্ধের একদম শেষ দিনগুলোতে 14 ও 15 ডিসেম্বর 1971 যখন পাকিস্তানের পরাজয় নিশ্চিত হয়ে গেছে, ঠিক তখনই আলবদর বাহিনী চোখ বেঁধে তুলে নিয়ে গেল বাংলার সেরা বুদ্ধিজীবীদের, ডাক্তার, অধ্যাপক, সাংবাদিক, চিকিৎসক। এরা ছিলেন স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের মিরপুর আর রায়ের বাজারে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ড শুধু যুদ্ধ অপরাধ ছিল না, এটা ছিল পরিকল্পিত জাতি ধ্বংসের চেষ্টা, একটা নতুন দেশকে মেধাশূন্য করে দেওয়ার ষড়যন্ত্র। এখন শুধু মতামত নয়, সরকারি নথি দেখুন। 1972 সালের 24 জানুয়ারি পাশ হওয়া দালাল আইনের সরকারি গেজেটে গোলাম আজমের নাম ছিল 11 নম্বরে, মানে বাংলাদেশ রাষ্ট্র নিজেই রাষ্ট্রীয় কাগজে তাকে কোলাবোরেটর চিহ্নিত করেছিল। এই ভিত্তিতে 1973 সালে 18 এপ্রিল সরকার তার নাগরিকত্ব বাতিল করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে উঠে আসে আরও কঠিন সত্য। তখনকার ছাত্রসংঘের সভাপতি মতিউর রহমান নিজামী ছিলেন আলবদর বাহিনী গঠনের মূল হোতা। তিনি পরে জামায়াতের আমির হন। 2016 সালে তার ফাঁসি হয়। আলী আহসান মুজাহিদ আলবদরের দ্বিতীয় প্রধান, পরে জামায়াতের সেক্রেটারি জেনারেল। 2015 সালে তারও ফাঁসি হয়। এই সংখ্যাটা একবার মাথায় রাখুন। জামায়াতের শীর্ষ নেতৃত্বের অন্তত 5 জন যুদ্ধা অপরাধীদের দায়ে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন পেয়েছেন। তার মধ্যে একজন ছিলেন দলের আমির, একজন সেক্রেটারি জেনারেল। একটা পরিবারের যদি 5 জন বড় সদস্য একই ধরনের অপরাধে দণ্ডিত হন, আপনি কি বলবেন এটা 5টা আলাদা আলাদা ভুল, নাকি বলবেন পরিবারটার নিজেরই একটা গভীর সমস্যা আছে? কিন্তু সবচেয়ে বড় রহস্যটা এখনও বলিনি। যুদ্ধের পর গোলাম আজম পাকিস্তান পালিয়ে গেলেন। 1973 সালে তার নাগরিকত্ব বাতিল হলো। তিনি তখন বাংলাদেশের কেউ না। তারপর 1978 সালে তিনি কি করলেন? পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানি নাগরিক হিসেবে বাংলাদেশে ফিরে এলেন, ঢাকায় থাকতে শুরু করলেন। আর তারপর 1991 সালে 29 ডিসেম্বর বাংলাদেশের নাগরিকত্ব নেই এমন একজনকে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর আমির ঘোষণা করা হলো। একটু কল্পনা করুন, আপনার এলাকায় ইউনিয়ন পরিষদ কমিটির সভাপতি নির্বাচন হচ্ছে, আর যাকে সভাপতি বানানো হলো তার ভোটার তালিকায় নাম নেই, তিনি অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করছেন। গ্রামের মানুষ তাকে কি বলতো? তাকে কি মেনে নিত? ঠিক এই ঘটনাটাই ঘটেছিল জাতীয় পর্যায়ে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নামে বাংলাদেশের দল, কিন্তু নেতা একজন পাকিস্তানি নাগরিক। 1992 সালে পাকিস্তানপন্থী গোলাম আজমকে জামায়াতের আমির ঘোষণা করা হলে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয়। এই কমিটি 26 মার্চ ঐতিহাসিক গণ আদালত বসিয়ে প্রতীকী মৃত্যুদণ্ডের রায় দেয় এবং তা কার্যকরের জন্য সরকারের কাছে দাবি জানায়। তবে রাজনৈতিক ও আইনি লড়াইয়ের পর 1994 সালে সুপ্রিম কোর্টের চূড়ান্ত আদেশে যুদ্ধ অপরাধী গোলাম আজম আনুষ্ঠানিকভাবে তার বাংলাদেশের নাগরিকত্ব ফেরত পান। কিন্তু প্রশ্নটা থেকে যায়, একটা দল যদি সত্যিই বাংলাদেশের দেশপ্রেমিক দল হয়, তাহলে তারা কেন একজন বিদেশি নাগরিককে নেতা বানিয়ে রাখল? 1972 সাল স্বাধীন বাংলাদেশের সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হলো, জামায়াতও নিষিদ্ধ হলো। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর 1976 সালে সেই নিষেধাজ্ঞা উঠে গেল। 1977 সালে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ফিরে এলো নতুন নামে, ইসলামী ছাত্র শিবির। 80 আর 90-এর দশকে চট্টগ্রাম আর রাজশাহী বিশ্ববিদ্যালয় একের পর এক
রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটল, যেগুলোর জন্য শিবিরকে দায়ী করা হয়। 2013 সালে হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে। 18 সালে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নিবন্ধন বাতিল করে। আর 2024 সালে 1 আগস্ট কোঠা আন্দোলনের একদম শেষ মুহূর্তে শেখ হাসিনা সরকার সন্ত্রাস বিরোধী আইনে জামায়াত ও শিবির দুটোকেই নিষিদ্ধ করে দিল। এটা ছিল তৃতীয়বার নিষিদ্ধ। আর তার মাত্র 27 দিন পরে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নিল। একটা দল 3 বার নিষিদ্ধ হয়েছে, কিন্তু একবারও বলেনি আমাদের ভুল ছিল। এবার ইতিহাস থেকে বেরিয়ে আসি একদম সাম্প্রতিক সময়ে। 12 ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জামায়াত পেল 68 আসন, প্রায় 32% ভোট। বিএনপি 209 আসন নিয়ে সরকার গঠন করল। জামায়াত হলো সংসদে প্রধান বিরোধী দল। আমির ডক্টর শফিকুর রহমান হলেন বিরোধী দলীয় নেতা। যদিও এই নির্বাচন এবং নির্বাচনের ফল সর্বজন স্বীকৃত নয়, কিন্তু জামায়াত ইসলাম নির্বাচনের ঠিক 3 মাস আগে কি বলেছিল? 6 নভেম্বর 2025 সিলেটে এক জনসমাবেশে আমির শফিকুর রহমান মাইকে ঘোষণা দিলেন, আমাদের এমপিরা শুল্কমুক্ত গাড়ি নেবে না, প্লট নেবে না, ফ্ল্যাট নেবে না। রাজনীতি আমাদের কাছে পেশা নয়, কর্তব্য। মানুষ হাততালি দিল। এটাই তো চাওয়ার কথা, একটা আলাদা সৎ ত্যাগী দল। তারপর নির্বাচন হলো। এরপর কি হলো? সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বিরোধী দলীয় নেতা হওয়ার পরে শফিকুর রহমান সরকারি বাসভবনে উঠেছেন, রাষ্ট্রের পক্ষ থেকে প্রাপ্য সকল সুযোগ সুবিধা নিচ্ছেন। একই সাথে সংসদে এক জামায়াত এমপি সরকারি বরাদ্দ থেকে পর্দা, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের দাবি করলেন। বিতর্ক শুরু হতেই দলের মহাসচিব মিয়া গোলাম পরওয়ার সাফাই দিলেন, এতে দোষের কিছু নেই, সবাই সততার সাথে জীবনযাপন করতে পারে না। বিষয়টা ঠিক এরকম হয়ে গেল। বিয়ের অনুষ্ঠানে মঞ্চে উঠে জামাইয়ের ভাই মাইকে ঘোষণা দিচ্ছেন, আমরা কোনো উপহার নেব না, এটা আমাদের নীতি। আর অনুষ্ঠান শেষে সেই সবার আগে গিয়ে সবচেয়ে বড় খামটা তুলে দেখছে কত টাকা পেয়েছে। এবার আসি এমন এক বিতর্কে যেটা সরাসরি প্রমাণ করে জামায়াত দেশে এক কথা বলে, বিদেশে আরেক কথা বলে। 14 জানুয়ারি 2026 ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় একটি খ্রিস্টান প্রতিনিধি দল বৈঠক করতে এসেছেন। আমির শফিকুর রহমান তাদের আশ্বস্ত করলেন, ক্ষমতায় গেলে জামায়াত শরিয়া আইন বাস্তবায়ন করবে না। 5 মার্চ ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বৈঠক। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সামনে জামায়াতের প্রতিনিধি দল নমনীয় ও মধ্যপন্থী ভাবমূর্তি উপস্থাপন করল। খুব সুন্দর। কিন্তু 30 এপ্রিল 2026 মাত্র 2 মাস পরেই জাতীয় সংসদে জামায়াতের প্রতিনিধিরা শরিয়া আইন কায়েমের কথা তুললেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সরাসরি সংসদে প্রশ্ন করলেন, জামায়াত আসলে কি চায়, সংবিধান না শরিয়া? জামায়াত ইসলামী বাংলাদেশ তারা গতকালকেও বক্তৃতায় বলেছেন শরিয়া আইন কায়েম করবেন। আমি কোনো মন্তব্য করতে চাই না, আমি শুধু জানতে চাই তারা কি দেশের প্রচলিত সাংবিধানিক আইনকে মেনে শাসন ক্ষমতা পাওয়ার চেষ্টা করছেন, নাকি তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়ে বা প্রতিজ্ঞা নিয়ে রাজনৈতিক, সাংবিধানিক এবং সংসদীয় তৎপরতা চালান। আপনাদের কাছেও প্রশ্ন করে রাখি, আপনারা তাদের কোন কথাটা বিশ্বাস করবেন? কমেন্টে জানাবেন। এবার আসি এমন একটা ঘটনায় যেটা আরও সরাসরি প্রশ্ন তোলে। একটা দল যে নিজেকে ইসলামী দল, নৈতিকতার দল বলে দাবি করে, সেই দলের ভেতরে কি ঘটছে? 18 জুন 2026 কুমিল্লার একটি আদালত। কাঠগড়ায় দাঁড়িয়ে এক যুবক, চোখ বন্ধ, মুখে কথা নেই। কয়েকদিন আগেও তিনি ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক। নাম জিসান মিয়া প্রধান। পুলিশের তথ্য অনুযায়ী ফেসবুকে 25 বছর বয়সী বিধবা এক নারীর সাথে তার পরিচয় হয়। পরে তার সাথে মেলামেশা করেন। পরবর্তীতে সেই নারী তার বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলা দায়ের করেন। 11 জুন জিসান নিখোঁজ হয়ে যান। পরে পুলিশি পাহারায় হাসপাতাল থেকে আদালতে নেওয়া হয়। 16 জুন তাকে কারাগারে পাঠানো হয়। ছাত্র শিবির দ্রুত তাকে বহিষ্কার করে। কিন্তু এই ঘটনার পরের অংশটাই বেশি গুরুত্বপূর্ণ।
14 জুন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিষয়টা তুলতেই হট্টগোল শুরু হলো। জামায়াত বলল এটা উদ্দেশ্যমূলক রাজনৈতিক চাল। জিসান দোষী কিনা সেটা আদালত ঠিক করবে, কিন্তু যে দল নিজেকে নৈতিকতার রাজনীতি বলে দাবি করে তাদের একজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ উঠলে দলের প্রথম কাজ কী হওয়া উচিত ছিল? নিরপেক্ষ থাকা, নাকি সেটাকে রাজনৈতিক চাল বলে ব্যানার দিয়ে ঢেকে দেওয়া? শুধু এই এক জিসান নয়, তারা অনৈতিক অসামাজিক কাজে সর্বদাই লিপ্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আবদুল্লাহ আল মামুন তাদের সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমের রেফারেন্স টেনে বলেছেন, এটা ধরেন ময়মনসিংহ ৯ আসনে জামায়াত সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, দৈনিক আজাদের খবর। চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে মারধর, এই খবরটা হচ্ছে প্রথম আলোর খবর। সাতকানিয়া জামাত ত্যাগী কর্মীর চাঁদাবাজি, এটা হচ্ছে আপনার দৈনিক সমকালের খবর। শাহজাহান চৌধুরীর এপিএস এর বিরুদ্ধে চাঁদাবাজি, এটা নিউজ হয়েছে আপনার এই দৈনিক ইনকিলাবে। জামালপুরে চাঁদাবাজির অভিযোগে জামাত নেতার ভাতিজা গ্রেপ্তার, ডেইলি স্টার। মিঠাপুকুরে জামাত নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অসংখ্য চাঁদাবাজির অভিযোগ এই গত কয়েকদিনে তৈরি হয়েছে। শিবিরকে আমি এই ফাইলটা দিয়ে দিব, যেন কোনো সিরিয়াস হতেই পারছি না। একদিকে চাঁদাবাজি করবেন ইসলামের নামে, ইসলাম নামটা কাটতে হবে জামাতের নাম থেকে, এটা আপনারা বুঝতে পারছেন না। কুয়াকাটায় পতিতাবৃত্তির অভিযোগে জামাত নেতা বহিষ্কার, এটা একটা দেশ রূপান্তরের খবর। ধর্ষণের পর মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা অভিযুক্ত জামাত কর্মী, এটা হচ্ছে বাংলা ট্রিবিউনের খবর। কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ, খবরটা হচ্ছে ঢাকা পোস্টের খবর। ধর্ষণ মামলায় জামাত নেতা গ্রেপ্তার, এটা হচ্ছে দৈনিক ইত্তেফাকের খবর। অসংখ্য ধর্ষণের ঘটনা, জামাত যেহেতু রাডারের বাইরে ছিল আমরা দেখিনি, বাট জামাতের অসংখ্য ধর্ষণের ঘটনা দেখেছি। সমর্থকদের সবচেয়ে বড় যুক্তি, ২৬ সালের কোটি মানুষ জামায়াতকে ভোট দিয়েছেন, সেই গণতান্ত্রিক রায়কে শুধু ইতিহাস দিয়ে উড়িয়ে দেওয়া যায় না। এই যুক্তিগুলো গুরুত্বপূর্ণ। জামায়াতে দ্বিচারিতার চরিত্র জানলে সাধারণ জনগণ অবশ্যই তাদের ভোট দিত না, যদিও এই ভোট নিয়ে জনমনে অনেক সন্দেহ আছে। এগুলো মাথায় রেখেই আমার শেষ প্রশ্নে আসি, তাহলে পুরো সময় রেখাটা একসাথে রাখলে কি দেখা যায়? 1941 মানুষের ভোটে রাষ্ট্র চলা উচিত নয়, কিন্তু 80 বছর ধরে ভোট চেয়ে আসছে। 1940-এর দশকে পাকিস্তান বানানো ঠিক নয়, কিন্তু 71-এ পাকিস্তানের পক্ষে বুদ্ধিজীবীদের হত্যায় সহায়তা করেছে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, নারীদের ধর্ষণ করেছে, মা বোনদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে। নভেম্বর 2025-এ বলল সুযোগ সুবিধা নেব না, ফেব্রুয়ারি 2026-এ এসে সব সুযোগ সুবিধা নিচ্ছে। জানুয়ারি 2026-এ বিদেশিদের সামনে শরিয়া আইন নয়, সংসদে বলছে শরিয়া আইন চাই। জুন 2026, 1971-এর ইতিহাস লুকাতে সংসদে নিজেকে মুক্তিযোদ্ধার পরিচয় দাবি। সমালোচকরা বলছেন এই প্যাটার্নের একটাই নাম, মুনাফিকি। বাংলা একটা পুরনো প্রবাদ আছে, যত গর্জে তত বর্ষে না। যারা সবচেয়ে জোরে নীতির কথা বলে তারাই সবসময় সবচেয়ে বেশি নীতি অমান্য করে। একজন কৃষক সারা মৌসুম মাঠে কাজ করেন, ফসল তোলেন, ভোট দেন, এই বিশ্বাসে যে এবার একটা দল অন্তত কথা রাখবে। তার কাছে মুনাফিকি মানে কোনো ধর্মতাত্ত্বিক বিতর্ক নয়, তার কাছে মুনাফিক মানে একটা সহজ অনুভূতি। এবার শেষ প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী দলকে কি মুনাফিক দল বলা চলে? উত্তরটা আপনার, তথ্যগুলো আপনার সামনেই আছে, বিবেচনা করে যাচাই করে উত্তর দিন। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।